আগের ভিডিওতে আমি যে কোয়েশ্চেন নাম্বার 32 পর্যন্ত করিয়েছিলাম তারপর থেকে শুরু করছি। কোয়েশ্চেন নাম্বার 31টা আমি রেখে দিয়েছিলাম আজকের ভিডিওর জন্য। চিত্রে এবিসিডি একটি রম্বাস হলে, এই দেখো এটা একটা রম্বাস এবিসিডি, এক্স আর ওয়াই এটা চিত্রে দেওয়া আছে, এই কোণটা দেওয়া আছে 120 ডিগ্রি। তাহলে এই চারটার মধ্যে কোনটা শুদ্ধ হবে? এখন কথা হচ্ছে রম্বাসের আইডিয়াটা, ধারণাটা তোমাদের ক্লিয়ার থাকা দরকার। একটা রম্বাস কাকে বলে? একটা রম্বাস হচ্ছে একটা চতুর্ভুজ যার চারটা বাহু সমান আর প্রত্যেক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। তো রম্বাসের এই চারটা বাহু মানে এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু এডি, আর এবি আর সিডি সমান্তরাল আর বিসি আর এডি সমান্তরাল। তো একদম সহজভাবে আমরা বলতে পারি, এই সূত্রটা লিখে রাখবে, এটা থেকে তোমরা এটা তোমাদের কাজে লাগবে। রম্বাসের যে কোনো প্রশ্ন আসলে তোমরা এটা ব্যবহার করতে পারবে। রম্বাসের সকল বাহু সমান এবং দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল। তো দেখো, এই যে এখানে বলেছে যে এক্স আর ওয়াই এর মান আমরা বের করব। তো এখানে আমাদের এই বাহু আর এই বাহু সমান্তরাল, আর এটা হচ্ছে এসিটা হচ্ছে ছেদক। তার মানে কি, এই কোণ আর এই কোণ সমান, আর এই কোণ আর এই কোণ সমান। তো আমরা এই কোণটা যদি বের করে নিই তাহলে আমরা এক্সটাও বের করতে পারবো আর ওয়াইটাও বের করতে পারবো। আচ্ছা, এখন দেখো জিনিসটা একটু কমপ্লিকেটেড আছে, জ্যামিতি তো জ্যামিতির মধ্যে একটু জটিলতা থাকবে, সেটা আমি স্টার্ট দিয়ে দিচ্ছি, এটা তোমরা ভালো করে বুঝবে। এটা একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ। যেহেতু রম্বাসের চারটা বাহু সমান, তাহলে এবি ইকুয়াল টু বিসি। আর আমরা জানি একটা ত্রিভুজের দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলোও সমান হয়। তাহলে এবির বিপরীত কোণ কোনটা? এই যে এই কোণটা দেখতে পাচ্ছ, এই কোণটা। আর বিসির বিপরীত কোণ কোনটা? এই যে এই কোণটা। মানে এটা হচ্ছে এক্স আর এটা হবে এক্স। আর যেহেতু এটা এই দুটো কোণ এবং 120 ডিগ্রি একটা ত্রিভুজের মধ্যে আছে, তো তিনটির যোগফল কত হবে? 180 ডিগ্রি। তো আমি সংক্ষেপে লিখব, কারণ এটা শর্ট কোয়েশ্চেন এমসিকিউ। যেহেতু এবি ইকুয়াল টু বিসি, অতএব এই এক্সটা হচ্ছে একটা কোণ আর এই কোণটা হচ্ছে আমরা লিখতে পারি এ সি বি। কোণ এ সি বি ইকুয়াল টু এক্স। আবার এক্স প্লাস 120 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। এই তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে কত বেরোবে? সংক্ষেপে লিখছি 2x ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এক্স কত হচ্ছে? 30 ডিগ্রি। তার মানে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। আবার এই কোণ আর ওয়াই এর মান সমান, কারণ এই দুটো সমান্তরাল আর এসি হচ্ছে ছেদক, তার মানে ওয়াইটা হচ্ছে 30 ডিগ্রি। তো এটা আবার সংক্ষেপে আমি লিখে রাখছি। আবার ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি। কেন? এই যে ওয়াই এর সঙ্গে এই কোণটা সমান হয়ে যাবে, এটাকে কি ধরনের কোণ বলে? এটাকে বলে একান্তর কোণ। যেহেতু একান্তর কোণ। আবার ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি, যেহেতু একান্তর কোণ। তো পুরোটাই এটা এমনি ব্রড কোয়েশ্চেন হিসেবে আসতে পারে, তো আমি সংক্ষেপে এটা লিখে দিলাম যাতে তোমাদের শর্ট কোয়েশ্চেনে তোমরা সংক্ষেপে করতে পারো। নাহলে এটা ব্রড কোয়েশ্চেনের মতো বড় করেও লেখা যায়, প্রত্যেকটা পয়েন্টকে আবার আলাদা করে লেখা যায়। আচ্ছা, তাহলে আমাদের আনসার কি হচ্ছে? এক্স 30 ডিগ্রি আর ওয়াই 30 ডিগ্রি। কোথায় উত্তর দেখো? অপশন নাম্বার এ, এক্স 30 ডিগ্রি আর ওয়াই 30 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয়ই? আবার আমি বুঝিয়ে দিচ্ছি। একটা রম্বাস কাকে বলে? যার চারটা বাহু সমান আর প্রত্যেক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। তো এই যে ত্রিভুজটা, এটার মধ্যে এবি ইকুয়াল টু বিসি। আর আমরা জানি দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোণটাও সমান হয়, মানে এই এক্স আর এই কোণটা হচ্ছে সমান, মানে এই কোণটার মান হচ্ছে এক্স। তো প্রথমে লিখেছি এবি ইকুয়াল টু বিসি, অতএব কোণ এসিবি সমান এক্স। এই কোণটাকে কি লিখলাম? এ সি বি। বিসিএও লেখা যায়, কোনো অসুবিধা নেই, যে কোনো একটা লিখলেই হলো।
তো এটা এই তিনটে কোণই হচ্ছে একটা ত্রিভুজের মধ্যে আছে, এবিসি ত্রিভুজের মধ্যে তিনটে কোণ হচ্ছে এক্স, এক্স আর 120 ডিগ্রি। তাহলে তিনটের যোগফল 180 ডিগ্রি। এখান থেকে বেরোলো এক্স ইকুয়াল টু 30 ডিগ্রি। আবার এবি আর সিডি সমান্তরাল আর এসি ছেদক, তার মানে কি ওয়াই আর এই কোণটা সমান। কেন? কারণ একান্তর কোণ। তো এই কোণটার মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে ওয়াই এর মান কত হবে? 30 ডিগ্রি। আবার ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি, যেহেতু একান্তর কোণ। তাহলে আমাদের অপশন কোনটা কারেক্ট? এক্সও 30 ডিগ্রি, ওয়াইও 30 ডিগ্রি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 33। এটাও বেশ জটিল প্রশ্ন। যে ত্রিভুজ এবিসি দেওয়া আছে, কোণ এ ইস টু কোণ বি ইস টু কোণ সি দেওয়া আছে 3:2:1, আর ডিসি লম্ব সি এ। এই দেখো এবিসি, ডিসি লম্ব, ডিসি তো আমাদের ত্রিভুজের মধ্যে নেই। সি বিন্দুতে আমাদের সি এর উপর একটা লম্ব হচ্ছে ডিসি বা সিডি। তো সি বিন্দুতে আমরা সি এর উপর লম্ব টানলাম সিডি। তারপর বিসিকে ই বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়। বিসিকে আমরা বাড়িয়ে দিলাম ই বিন্দু পর্যন্ত। তাহলে আমরা পেয়ে গেলাম এই কোণ ইসিডি। আমাদের প্রস্তাব বলা আছে এই ইসিডির মানটা আমরা বের করব। এখানে দেখেন বক্স দিয়ে রেখেছি, কারণ এটা যেহেতু লম্ব, সিএ আর সিডি লম্ব, তার মানে এটা হবে 90 ডিগ্রি। আচ্ছা, এখন দেখুন আমরা এই ত্রিভুজের তিনটে কোণের মধ্যে এই কোণের মানটা যদি আমরা বের করতে পারি, এটার মান 90 ডিগ্রি আমরা জানি। আর এই কোণটা, এই তিনটে কোণের যোগফল হবে 180 ডিগ্রি। কেন? কারণ এই তিনটে কোণে একটা সরলরেখার উপর আছে। তো একটা সরলরেখার উপর তিনটে কোণ থাকলে, আর আমরা জানি একটা সরলরৈখিক কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই অনুপাত ব্যবহার করে আমরা এই সি কোণটা বের করে ফেলি। এ কোণ, বি কোণ আর সি কোণ লাগবে আমাদের শুধু সি কোণ। তো ধরি, অনুপাত দিয়ে ধরে নেব কোণ এ ইকুয়াল টু 2x, কারণ এখানে 2x না 3x, কারণ অনুপাতটা কত আছে? অনুপাতের মান 3, মানে আছে 3x। কোণ বি ইকুয়াল টু হবে 2x, আর কোণ সি হচ্ছে x। অতএব এই তিনটের যোগফল 180 ডিগ্রি। 3x প্লাস 2x প্লাস x ইকুয়াল টু 180 ডিগ্রি। তিনটের যোগফল কত? 6x ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এক্স কত হচ্ছে? 180কে আমরা যদি 6 দিয়ে ডিভাইড করি 30 ডিগ্রি। তাহলে কোণ সি, আমাদের শুধু কোণ সিটা লাগবে। কোণ সি ইকুয়াল টু, কোণ সির মান কত? এক্স, মানে এক্স এর মান কত? 30 ডিগ্রি, মানে কোণ সি ইকুয়াল টু 30 ডিগ্রি। আবার তাহলে এটা 30 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা সহজেই বের করতে পারবো, কারণ এই তিনটে কোণে দাঁড়িয়ে আছে একটা সরলরেখার উপর, আর আমরা জানি সরলরৈখিক কোণের মান 180 ডিগ্রি। তো লিখব আবার 30 ডিগ্রি মানে কোণ সি প্লাস 90 ডিগ্রি মানে এই কোণটা, প্লাস কোণ ইসিডি, ইসিডি ইকুয়াল টু 180 ডিগ্রি। আমরা কোণের নামটা লিখলাম না, লেখার প্রয়োজন নেই, ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে। 30 প্লাস 90 মানে 120 ডিগ্রি, প্লাস কোণ ইসিডি ইকুয়াল টু 180 ডিগ্রি। এখন 120 ডান দিকে চলে যাবে, তাহলে ইসিডি কত হবে? ইসিডি হবে 60 ডিগ্রি। তো আমাদের আনসার কত? 60 ডিগ্রি। এখন দেখি কোথায় আছে 60 ডিগ্রি। এই দেখো অপশন নাম্বার সি হচ্ছে 60 ডিগ্রি। এটা আমি আবার বুঝিয়ে দিচ্ছি, এটা একটু জটিল আছে, একদম সহজ তো থাকবে না। আর বিষয়টা জ্যামিতি অল্প একটু জটিলতা থাকবেই। আমরা এবিসি, এ কোণ বি কোণ সি কোণের অনুপাত দেওয়া আছে। সি বিন্দুতে আমরা একটা লম্ব টানবো সিডি, প্রশ্নতেই বলা আছে। আর বিসিকে বাড়িয়ে দেওয়া হয়েছে ই বিন্দু পর্যন্ত। প্রশ্ন বলা হয়েছে কোণ ইসিডির মান আমরা বের করব। তো ঠিক আছে, তো আমরা যেহেতু এ বি আর সির অনুপাত দেওয়া আছে, সেটা ব্যবহার করে আমরা এ বি আর সি কোণের মান বের করে নেব। আর এই সি কোণ, তারপর এই যে এই কোণটা এ সি ডি কোণ, এটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ এই দুটো রেখা হচ্ছে লম্ব। আর এই কোণটা কোণ ইসিডি, এই তিনটের যোগফল হবে 180 ডিগ্রি। কেন যোগফল হবে 180 ডিগ্রি? কারণ এই তিনটে কোণই একটা সরলরেখার উপর আছে, আর আমরা জানি সরলরৈখিক কোণের মান 180 ডিগ্রি। তাহলে প্রথমে আমরা কী করব? একে ধরলাম 3x, কারণ অনুপাতের মান 3, বি 2x, সি এক্স, তিনটের যোগফল 180 ডিগ্রি। সেখান থেকে পেয়ে গেলাম এক্সের মান 30 ডিগ্রি। তার মানে কোণ সির মান 30 ডিগ্রি। বাকিগুলো বের করার দরকার নেই, কারণ আমাদের লাগবে শুধু কোণ সি। এখন কোণ সি প্লাস কোণ এসিডি প্লাস ইসিডি, তিনটের যোগফল 180 ডিগ্রি। কোণের নাম লেখার দরকার নেই, শুধু যেটা বের করবো সেটাই লিখব। প্রথম হচ্ছে সি কোণ 30 ডিগ্রি,
তারপর সমকোণটা 90 ডিগ্রি আর ইসিডি তাহলে দুটো যোগ করে কত হচ্ছে 120 প্লাস ইসিডি ইকুয়াল টু 180 ডিগ্রি। তারপর 120 রাইট সাইডে চলে যাবে, ডান দিকে চলে যাবে, মাইনাস হয়ে থাকবে কোণ ইসিডি ইকুয়াল টু 60 ডিগ্রি। অপশন কত? সি। আচ্ছা, তারপরের প্রশ্ন নেক্সট পেজে, এদিকে সবগুলো হয়ে গেছে। কোয়েশ্চেন নাম্বার 42, 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 6 সরলরেখাটি এক্স অক্ষকে ছেদ করা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এখানে আমাদের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের জানতে হবে, এক্স অক্ষকে ছেদ করা বিন্দুর স্থানাঙ্ক। আমাদের কোনো বিন্দু যদি এক্স অক্ষের উপর থাকে সেটার স্থানাঙ্ক কেমন, মানে কি আকার, মানে কি ধরনের হয়? আমাদের স্থানাঙ্ক হয় এক্স কমা 0 আকারে, মানে কি ওয়াই স্থানাঙ্ক সবসময় 0 থাকে। তো এই পয়েন্ট আমি লিখে দিচ্ছি। আর ওয়াই অক্ষের উপর যদি থাকে তাহলে আমাদের এক্সের স্থানাঙ্ক 0 হয়। এক্স অক্ষের উপর কোনো বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা 0 এবং ওয়াই অক্ষের উপর, একটু নিচে চলে আসছে দেখো, কোনো অসুবিধা নেই, তোমরা বুঝতে পারলেই হলো, আর স্পষ্ট বোঝা যাচ্ছে। উপর এখানে একটা টার্ম দিয়ে দিচ্ছি যাতে বোঝা যায় এটা আলাদা, এটা প্রশ্নের অপশন। এবং ওয়াই অক্ষের উপর স্থানাঙ্ক 0, ওয়াই। আচ্ছা, তাহলে আমরা কীভাবে বের করব? যে যখন এক্স অক্ষকে ছেদ করছে তার মানে ওয়াই এর স্থানাঙ্ক হবে 0। তো ওয়াই এর স্থানাঙ্ক যদি 0 হয়, এটা একদম সংক্ষেপে আমি করে দিচ্ছি, ওয়াই এর স্থানাঙ্ক কী হতে হবে? সেই বিন্দুটার ওয়াই এর স্থানাঙ্ক হবে 0। তার মানে কী থাকবে? শুধু 2x ইকুয়াল টু 6, তার মানে এক্স কত থাকবে? 3। তাহলে আমাদের স্থানাঙ্কটা কত থাকবে? এক্স এর মান হচ্ছে 3 আর ওয়াই এর মান হচ্ছে 0, মানে 3,0। দেখো তো কোথায় আছে? 3,0। বুঝতে পেরেছো নিশ্চয়ই যে এই রেখাটি এক্স অক্ষকে ছেদ করে যে বিন্দুতে ছেদ করবে সেটার স্থানাঙ্ক বের করতে বলেছে। তো এক্স অক্ষের উপর যদি কোনো বিন্দু থাকে সেটার স্থানাঙ্ক হবে x,0, আর ওয়াই অক্ষের উপর কোনো বিন্দুর স্থানাঙ্ক হয় 0,y। সেটার অর্থটা কি? যে এক্স অক্ষের উপর যদি কোনো বিন্দু থাকে সেটার ওয়াই স্থানাঙ্ক 0 হবে। তাহলে এই রেখাটা যখন এক্স অক্ষের উপর ছেদ করবে, যে বিন্দুতে ছেদ করবে সেটার ওয়াই স্থানাঙ্ক কত হতে হবে? 0 হতে হবে। তার মানে ওয়াইয়ের জায়গায় বসবে 0। তার মানে কী থাকবে? 2x ইকুয়াল টু 6, তার মানে x ইকুয়াল টু কত? 3। তাহলে স্থানাঙ্কটা কত হবে? আমরা দেখেছি x,0, x এর মান হচ্ছে 3 আর ওয়াই স্থানাঙ্ক 0, মানে হচ্ছে 3,0। আনসার হচ্ছে 3,0। অপশন হচ্ছে সি। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ধরনের প্রশ্ন অনেকবারই এসছে, এক্স অক্ষ দিয়ে এসছে, ওয়াই অক্ষ দিয়েও আসতে পারে। তো দুটোই আমি দিয়ে দিলাম, তোমরা এক্স অক্ষ পারলে বুঝতে পারলে ওয়াই অক্ষটাও ইজিলি বুঝতে পারবে। এখানে পয়েন্টটা লিখে দিয়েছি, ক্যামেরাটা আমি এখানে ধরলাম, তারপর পুরো প্রশ্নটাতেই আমি ফোকাস করলাম, তোমরা ইজিলি এটা থেকে লিখতে পারবে। আচ্ছা, তারপর আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, শূন্য বহুপদ রাশির মাত্রা কত? শূন্য বহুপদ রাশি কাকে বলে জানো? শূন্য বহুপদ রাশি হচ্ছে যে বহুপদ রাশি মানে কি, মানে শুধু শূন্য শূন্য থাকবে, সেই বহুপদ রাশিটা শুধুই শূন্য। তার মানে কি, এখানে কোনো চলক থাকবে না। মানে শূন্যটাকে আমরা বহুপদ রাশি আকারে লিখতে পারবো, কারণ শূন্যকে আমরা লিখতে পারি 0 × x² প্লাস 0 × x প্লাস 0 × 3, যে কোনো কিছু লিখতে পারি। তো সেটাকে আমরা 2 মাত্রা দিয়ে লিখতে পারি, 3 মাত্রা দিয়ে লিখতে পারি, 5 মাত্রা দিয়ে লিখতে পারি, যা কিছু যে কোনো মাত্রা দিয়ে আমরা সেটাকে লিখতে পারি। তো এখন প্রশ্ন হচ্ছে শূন্য বহুপদ রাশি মানে কি? শূন্য, শুধুই শূন্য। তো শূন্যের সঙ্গে কোনো চলক নির্দিষ্ট নয়, আমরা 0 × x³ লিখি প্লাস 0 × x², সেটাকে আমরা চলক হিসাবে চলকের মাত্রা হিসেবে নিতে পারবো না, কারণ এখানে x⁵ও থাকতে পারে। তো আমরা এভাবে দেখব যে শূন্য যখন থাকবে, শূন্য বহুপদ রাশি হচ্ছে, শূন্যকেই বলে শূন্য বহুপদ রাশি। তো শূন্যের মধ্যে যেহেতু কোনো চলক নেই, তাহলে সেটার মাত্রা সংজ্ঞাবদ্ধ নয়। কেন সংজ্ঞাবদ্ধ নয়? কারণ সেটার কোনো নির্দিষ্ট মাত্রা হয় না। আমি যদি লিখি যে 0 ইকুয়াল টু 0 × x³ প্লাস 0 × x², সেটা লিখতে পারি। আবার লিখতে পারি 0 × x⁻30 প্লাস 0 × x⁻25, তখন মাত্রা হয়ে যাবে 35, 30।
35 দিয়েও মাত্রা দিয়েও লিখতে পারি। তার মানে নির্দিষ্ট কোনো মান এখানে নেই। তো সেটাকে এরকম যখন হয় সেটাকে বলে সংজ্ঞাবদ্ধ নয়। তাহলে সেটার মাত্রা কি? সংজ্ঞাবদ্ধ নয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা রিপিট করার সম্ভাবনাও আছে। তারপর প্রতিটি পরিমেয় সংখ্যা একটি অখণ্ড সংখ্যা। ভুল। কারণ পরিমেয় সংখ্যা কি? মনে করো আমরা একটা উদাহরণ নিলাম হাফ। তো হাফ অখণ্ড সংখ্যা মানে কি? মানে পূর্ণ সংখ্যা। সেটা প্লাস হোক বা মাইনাস হোক, সেটা খণ্ড হবে না, ভাগ হবে না, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তো হাফ তো আর পূর্ণ সংখ্যা নয়, হাফ একটা ভগ্নাংশ। তাহলে প্রতিটি পরিমেয় সংখ্যা একটি অখণ্ড সংখ্যা, সেটা একটা ভুল। স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে কি? ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলোকে বলে স্বাভাবিক সংখ্যা, মানে 1, 2, 3 এগুলোকে বলে স্বাভাবিক সংখ্যা। তো পরিমেয় সংখ্যার উদাহরণ আমি রেখেছি হাফ, তাহলে এটা স্বাভাবিক সংখ্যা নিশ্চয়ই হচ্ছে না, কারণ হাফ তো আর স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, 2, 3, মানে ধনাত্মক অখণ্ড সংখ্যাকে বলে স্বাভাবিক সংখ্যা। তো হাফ তো আর হাফ যদিও ধনাত্মক, কিন্তু এটা তো আর অখণ্ড সংখ্যা নয়, হাফটা একটা ভগ্নাংশ, তাহলে স্বাভাবিক সংখ্যা হচ্ছে না। এটি পূর্ণ সংখ্যা। তো অখণ্ড সংখ্যা যদি না হয় পূর্ণ সংখ্যা হবে না। অখণ্ড আর পূর্ণ সংখ্যা একই, শুধু তফাৎটা হচ্ছে অখণ্ড সংখ্যার মধ্যে প্লাস এবং মাইনাস দুটোই আছে, আর পূর্ণ সংখ্যার মধ্যে শুধু প্লাসটাই থাকবে। তো এই তিনটে কোনটাই হচ্ছে না। তারপর আসি বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার মধ্যে তোমরা জেনে রাখবে, বাস্তব সংখ্যার মধ্যে সব কিছু থাকে, প্লাস মাইনাস, ধনাত্মক ঋণাত্মক ভগ্নাংশ সব থাকবে। তো তাহলে একটি পরিমেয় সংখ্যা যদি হাফ হয় বা এই জাতীয় কোনো উদাহরণ নেই, তাহলে সেটা কোনটাতে আসবে? বাস্তব সংখ্যা। তাহলে অপশন হচ্ছে বাস্তব সংখ্যা। এটা একটা সহজ প্রশ্ন। বাইরে আছে কিউব রুট, ভেতর আছে স্কোয়ার রুট। তো আমরা এটা বের করতে পারি, এখান থেকে বের করে দিতে পারি কিউব রুট আর √64। √64 মানে কি? 64 হচ্ছে 8 স্কোয়ার। কিউব রুট √8 স্কোয়ার। তাহলে √8 স্কোয়ার থেকে কত বেরোবে? 8 বেরোবে, মানে কিউব রুট 8। আর কিউব রুট 8 মানে কি? 8 মানে হচ্ছে 2 কিউব। তো 2 কিউব আর কিউব রুটের 2 কিউবের 3 ঘাত, আর কিউব রুট মানে কি 1/3, দুটো ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হয়ে আমাদের থাকবে কত? 2। তো এই হচ্ছে আমাদের আনসার হচ্ছে 2। অপশন হচ্ছে এ। তো এটা আমি আবার বুঝিয়ে দিচ্ছি। কিউব রুট বাইরে আছে, তারপর ভেতরে আছে স্কোয়ার রুট 64। তো 64কে স্কোয়ার রুট যখন আমার দেখতে হবে সেটা পূর্ণবর্গ কিনা, পূর্ণবর্গ যদি হয় সেটা বর্গ আকারে লিখতে হবে। তো 64 মানে হচ্ছে 8 স্কোয়ার। তো স্কোয়ার রুটটার সঙ্গে থাকলে 8 স্কোয়ার রুট মানে হচ্ছে 8। তারপর 8 কিউব রুট, তাহলে 8কে আমরা কিউবের আকারে লিখতে হবে। তো কিউব হচ্ছে 2 কিউব। তো 2 কিউব হলে কিউব রুট মানে হচ্ছে 1/3, আর 2 কিউবের হচ্ছে 3 × 1/3 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কত? 2, শুধুমাত্র 2। 37, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা যদি নাও আসে প্রশ্ন, এটা ধরা গেল এটা আসবে না, কিন্তু সেটার ধারণাটা আমাদের খুব ইম্পর্টেন্ট। পাশের চিত্রের ক্ষেত্রে কোন উক্তিটি অথবা উক্তিগুলো অবশ্যই সত্য হতে হবে। দেখো, দুটো রেখা পরস্পরকে ছেদ করেছে, মধ্যে আবার আরেকটা রেখা আছে। তিনটে রেখা পরস্পরকে একটা সাধারণ বিন্দুতে ছেদ করেছে। প্রত্যেকটা কোণকে একটা নাম দেওয়া হয়েছে। এখন কোণগুলো শুদ্ধ হবে, সত্য হতে হবে। a প্লাস বি ইকুয়াল টু সি প্লাস ডি। এই দেখো, এটা হচ্ছে এ কোণ, এটা হচ্ছে বি কোণ। ইকুয়াল সমান বলছে সি কোণ প্লাস ডি কোণ। দেখো, এ কোণ আর ডি কোণ সমান, কারণ কি? এ কোণ আর ডি কোণকে বলে বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ সবসময় সমান হয়। কিন্তু এ কোণ প্লাস বি কোণ, সি কোণ প্লাস ডি কোণ সমান হবে এরকম কোনো সূত্র নেই। সমান হতে পারে, নাও হতে পারে, কারণ এখানে কোনো সূত্র, এটা কোনো কোণের ধরনের মধ্যে আসছে না, কোনো সূত্রের মধ্যে আসছে না। তাহলে এ প্লাস বি আর সি প্লাস ডি যে হবে, সমান হবে, সেরকম কোনো আমাদের নিশ্চয়তা নেই। হতে পারে, নাও হতে পারে। তাহলে এটা সবসময় সত্য হবে না। কোনো সময় হতে পারে সত্য, কোনো সময় নাও হতে পারে। তারপর দিয়েছে এ প্লাস বি প্লাস সি 180 ডিগ্রি। সেটা শুদ্ধ না ভুল? দেখো, এই একটা সরলরেখা, তার উপরে তিনটে কোণ আছে, এ, বি আর সি। তো এই তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি হবে, হবেই। কারণ একটা সরলরেখার উপর যতগুলো কোণ থাকবে সবগুলোর যোগফল হবে 180 ডিগ্রি। তার মানে এটা হচ্ছে শুদ্ধ। তারপর দিয়েছে বি প্লাস এফ ইকুয়াল টু সি প্লাস সি। দেখি বি প্লাস এফ কী বোঝায়? এই হচ্ছে বি, এই হচ্ছে এফ, বি প্লাস এফ। আর সি প্লাস ই, এটা হবে, কারণ কীভাবে হবে? এই রেখার দুদিকে দুটো কোণ আছে। এই রেখা এখানে আছে 180 ডিগ্রি, এখানে আছে 180 ডিগ্রি। তার মধ্যে এ আর ডি সমান, তাহলে বাকিগুলো সমান হবেই। কারণ কি? আমাদের যেহেতু একটা রেখার দুদিকে তিনটে তিনটে করে কোণ আছে, তো একদিকেই হবে, একদিকে আছে 180 ডিগ্রি, একদিকে 180 ডিগ্রি। তার মানে কি দেওয়া আছে? আসলে দেওয়া আছে এ প্লাস বি প্লাস এফ, বাদিকে এ প্লাস বি প্লাস এফ সমান হতে হবে সি প্লাস ডি প্লাস ই।
ডান দিকে 3টে কোণ। দুটো দিকেই আমাদের কোণগুলোর যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এখন এ আর ডি সমান, তো আমরা ক্যান্সেল করে দিই এ আর ডি। তাহলে কী থাকলো? বি প্লাস এফ ইকুয়াল টু সি প্লাস সি। তার মানে আমাদের বি প্লাস এফ ইকুয়াল টু সি প্লাস সি, এটাও শুদ্ধ। এখন অপশনগুলো ট্রাই করি। এ হচ্ছে শুধুমাত্র 2 ভুল, বি হচ্ছে শুধুমাত্র 1 ভুল, সি হচ্ছে 2 আর 3, এটা হচ্ছে শুদ্ধ। তার মানে অপশন হচ্ছে সি। আর ডি দিয়েছে শুধুমাত্র 3, সেটাও ভুল। ভালো করে আবার দেখবে, যদি একবার না বোঝো ভিডিওটা দুবার করে দেখবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট একটা উক্তি। এক ধরনের প্রশ্ন থাকে, ক্লাস 9-এ কম থাকে, 10-এ বেশি থাকে। এটা হচ্ছে উক্তি আর কারণ। তোমাকে একটা উক্তি দেওয়া হবে আর একটা কারণ দেওয়া হবে। কারণও হচ্ছে এক ধরনের উক্তি, মানে এক ধরনের সূত্র। তো কথা হচ্ছে এখানে বলা হবে যে উক্তি আর কারণের মধ্যে দুটোই শুদ্ধ, না যে কোনো একটা শুদ্ধ, সেটা থাকবে। আর সঙ্গে থাকবে যে কারণটা দেওয়া হয়েছে সেটা উক্তির কারণটা কিনা। এখন কথা হচ্ছে কারণ কোনো সময় শুদ্ধ হতে পারে, কিন্তু সেটা উক্তির কারণ নাও হতে পারে, হতেও পারে নাও হতে পারে। আচ্ছা, দেখা যাক। √2 একটি অপরিমেয় সংখ্যা, শুদ্ধ, কারণ আমরা জানি √2 একটি অপরিমেয় সংখ্যা। যুক্তিটা দেওয়া আছে, কারণ মানে যুক্তি, আর সেটাকে বোঝানো হয়েছে আর দিয়ে। পূর্ণবর্গ নয় এমন কোনো ঋণাত্মক অখণ্ড সংখ্যার বর্গমূল একটি অপরিমেয় সংখ্যা, এটা ভুল। কারণ ঋণাত্মক অখণ্ড সংখ্যার পূর্ণবর্গ ঋণাত্মক অখণ্ড সংখ্যার বর্গমূল অপরিমেয় সংখ্যা নয়, এটাকে বলে কাল্পনিক সংখ্যা। সেটা আমাদের কোর্সে নেই, তো এটাকে বলে কাল্পনিক সংখ্যা। তো তাহলে কি হচ্ছে, অপরিমেয় আর কাল্পনিক দুটো আলাদা। অপরিমেয় থাকবে √, আর কাল্পনিক হচ্ছে আই দিয়ে লেখা হয়। সেটা আমাদের কোর্সে নেই, সেটা অ্যাডভান্সে আছে। তো তাহলে এই বাক্যটা ভুল। পূর্ণবর্গ নয় এমন কোন ঋণাত্মক অখণ্ড সংখ্যার বর্গমূল একটি অপরিমেয় সংখ্যা। অপরিমেয় সংখ্যা নয়, সেটা আমি বাক্যটা লিখছি না, এটা অনেক বড়, মুখে বলে দিচ্ছি যে পূর্ণবর্গ নয় এমন কোন ঋণাত্মক অখণ্ড সংখ্যার বর্গমূল একটি অপরিমেয় সংখ্যা নয়, এটাকে বলে কাল্পনিক সংখ্যা। সেটা তোমরা লিখে রেখে দেবে, মনে রাখবে। তো তাহলে যুক্তিটা ভুল। এখন অপশন কি দেওয়া আছে? এ এবং আর উভয়ই সত্য, না, আর ভুল, এ সত্য। তাহলে অপশন এ লাগছে না। বি, এ এবং আর উভয়ই সত্য, এটাও লাগছে না, কারণ আর ভুল। সি, এ সত্য কিন্তু আর ভুল, হ্যাঁ এটা শুদ্ধ, কারণ এ সত্যিকারেরই এ সত্য কিন্তু আর ভুল। আর 4 নম্বর তো হবেই না, কারণ এ ভুল দেওয়া আছে, তো এ ভুল নয়, এ হচ্ছে শুদ্ধ। তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে সি, এ সত্য কিন্তু আর ভুল। তারপর কোয়েশ্চেন নাম্বার 11, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা এই উক্তির আকারে যদি নাও আসে, যে কোনো অঙ্কের আকারে আসতে পারে। উক্তি, এবিসিডি বর্গের এসি আর বিডি কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করলে কোণ এ ও বি সমান হচ্ছে 90 ডিগ্রি। তার মানে কি, এটা একটা বর্গ, এই হচ্ছে একটা বর্গ এবিসিডি, এ বি সি আর ডি। এসি আর এসিটা আমার সরলরেখাটা ঠিক সোজা বসেনি, তোমরা এটা সরলরেখা আঁকবে। আর বিডি কোন বিন্দুতে ছেদ করে? ও বিন্দুতে। তাহলে বলছে এ ও বির মান কত? 90 ডিগ্রি। এটা শুদ্ধ, কারণ বর্গক্ষেত্রের যে কর্ণ দুটো আছে পরস্পরকে 90 ডিগ্রি কোণে ছেদ করে, মানে লম্বভাবে পরস্পরকে ছেদ করে। যার ফলে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। বর্গক্ষেত্র হচ্ছে এক ধরনের রম্বাস, কারণ রম্বাস হয়েছিল 4টে বাহু সমান, বর্গক্ষেত্রতেও 4টে বাহু সমান। বর্গক্ষেত্রতেও বিপরীত বাহু সমান্তরাল, রম্বাসের বিপরীত বাহু সমান্তরাল। তো রম্বাসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করে না, সমদ্বিখণ্ডিত করে, মানে প্রত্যেকটা কর্ণকে 2 ভাগে ভাগ করে। তো 2 ভাগে সমদ্বিখণ্ডিত করাটা আমার এখানে লাগছে না, আমার এখানে লাগছে লম্বভাবে ছেদ করে, মানে সমদ্বিখণ্ডিত করে। ছেদ না করলে তো আর সমদ্বিখণ্ডিত হবে না। তার মানে এটা হচ্ছে আমরা ধরে, মানে এভাবে আমরা চিন্তা করে বললেই হবে যে রম্বাসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করে। সমদ্বিখণ্ডিত করে মানেই হচ্ছে ছেদ করে। তাহলে লম্বভাবে যেহেতু ছেদ করে, তার মানে এই প্রত্যেকটা এই কোণ, তারপর হচ্ছে এই কোণ, তারপর হচ্ছে এই কোণ, এই কোণ, চারটার প্রত্যেকটাই মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা ঠিকই আছে, এ ও বি 90 ডিগ্রি, মানে উক্তিটা শুদ্ধ। এখন যুক্তি দেখিয়েছে একটি বর্গের কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, যেটা আমি বললাম, যেটা বর্গের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ ছেদ করে, সেই জন্যই হচ্ছে এই এ ও বির মান 90 ডিগ্রি। তাহলে কি দেখা গেল, যে এ একটা উক্তি, সেটা শুদ্ধ, যুক্তিটাও শুদ্ধ, এবং খুব ইম্পর্ট্যান্টলি, যদিও তোমরা ক্লাস 10-এ গিয়ে আরও বেশি তোমরা এই ধরনের উক্তির অঙ্ক করবে,
বা ফাইনালের জন্য আমাদের আরও কিছু উক্তি এবং কারণের অঙ্ক এইভাবে দেখতে হবে। কিন্তু এটা ক্লিয়ার যে আমাদের এও সত্য, আরও সত্য এবং আর সত্য হওয়ার জন্যই কিন্তু এ ও বি 90 ডিগ্রি হয়েছে। এ ও বি কিন্তু এমনি 90 ডিগ্রি হয়নি। কারণ কর্ণ দুটো পরস্পরকে লম্বভাবে দ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ ছেদ করেছে। তাই হয়েছে আমাদের এ ও বি 90 ডিগ্রি। যদি এই দুটো কর্ণ লম্বভাবে ছেদ না করত, তাহলে আমাদের এ ও বিটা 90 ডিগ্রি হতো না। তার মানে কি? এ আর বি দুটোই সত্য, আর এর কারণ হচ্ছে আর। তো প্রথমেই বলে দেওয়া আছে এ এবং আর উভয়ই সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। তাহলে টিক মার্ক দিলাম। আর বাকিগুলো শুদ্ধ হবে না। এ এবং আর উভয়ই সত্য, ঠিক আছে, কিন্তু দেওয়া আছে আর এর সঠিক ব্যাখ্যা নয়, ভুল এটা। আর এই দুটো তো একটা ভুল একটা শুদ্ধ থাকবে, এখানে দুটোই শুদ্ধ। তো অপশন আমরা আগেই প্রথমেই পেয়ে গেছি এ। কেন আমি সবগুলো চেক করে দেখলাম? কারণ এটা প্রত্যেকটার মধ্যে কী লেখা আছে সেটা দেখলে তোমাদের ধারণাটা পুরো ক্লিয়ার হবে। তো এই হচ্ছে আমাদের এমসিকিউ পোর্শন, এটা শেষ হলো। আর এরপরের ভিডিওতে আমি ব্রড কোয়েশ্চেনের মধ্যে কয়েকটা জিনিস আমি তোমাদেরকে করে দিচ্ছি, সেটা তোমরা দেখে যাবে।